আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকে আমন্ত্রিত অতিথি হঠাৎ করেই দলে বলে এসে হাজির হয়েছেন ওয়েস্টিন হোটেলে, চেক ইন করেছেন। তাদের পাসপোর্ট বাংলাদেশের গোয়েন্দা সংস্থার বরাতেই সংবাদ মাধ্যমের কাছে, সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং এরা প্রত্যেকেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইন্টেলিজেন্স এবং রিসার্চ উইং এর সদস্য। তখন বাংলাদেশের গোয়েন্দারা বলছেন এরা এসেছেন মূলত বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা যে ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন সে বিষয়ে কি ধরনের প্রতিক্রিয়া দেখানোর কথা ভাবছে, কিভাবে সে পরিসর তৈরি করা যায়, সে বিষয়ে কতটা প্রস্তুত, এসব বিষয় আঁচ করে দেখতে। বাংলাদেশে সাধারণভাবে যখন এক ধরনের কি ঘটতে যাচ্ছে, কি হবে এমন একটা শঙ্কা কাজ করে, মানে দেশের রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক স্থিতিশীল অবস্থায় থাকে না, তখন সাংবাদিকদের কাছে সেই একটা অনিশ্চিত পরিস্থিতির বার্তা যেসব বিষয় খুব স্পষ্টভাবে নিয়ে আসে তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো খুব সক্রিয় যোগাযোগ রাখা শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে, এবং দেশে কি ঘটছে, কেন ঘটছে সেসব খবর যখন মূলধারার সংবাদ মাধ্যমে প্রকাশ করা যায় না, অন্তত যাতে সাংবাদিকরা সেটা জানেন, সংবাদ মাধ্যমগুলো সেটা জানেন, কোনো সূত্রে সেটা প্রকাশ করে দিতে পারেন, সে বিষয়ে এক রকমের আস্থা রেখে সম্ভবত গোয়েন্দা সংস্থাগুলোর কোনো পক্ষ কিংবা গোয়েন্দা সংস্থাগুলোই প্রাতিষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে নানা রকম খবরাখবর সংবাদ মাধ্যমের কাছে পেশ করতে থাকে। যেমন 2024-এর 3রা আগস্ট ওই যে ওয়াকারুজ্জামানের সেই দরবারটার খবর, যে দরবারে তিনি গান গেয়ে উঠেছিলেন যে আরেকটু কাঁদালে উড়াল দেব আকাশে, কিংবা যেই দরবারেই সিদ্ধান্ত হয়েছিল শেখ হাসিনা সরকারের সঙ্গে আর বাংলাদেশ সেনাবাহিনী থাকবে না, সেই দরবারের সকল সংলাপ, গান, পুঙ্খানুপুঙ্খ মন্তব্য কিন্তু সংবাদ মাধ্যমের কাছে, সাংবাদিকদের কাছে নানাভাবে পৌঁছে দিয়েছিলেন তখনই গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তারা। ঠিক সেভাবেই এখনো নানা রকম খুবই আগ্রহোদ্দীপক, কৌতূহল জাগানিয়া খবরাখবর বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর তরফে সংবাদ মাধ্যম, দেশি বিদেশি সাংবাদিকদের কাছে এখন পৌঁছে দেওয়া হচ্ছে। সম্প্রতি যে খবরটা নিয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন হয়ে উঠছে বা কৌতূহলী হয়ে উঠেছে সেটা হচ্ছে ঢাকা শহরে হঠাৎ করেই মার্কিন গোয়েন্দাদের তৎপরতা অত্যন্ত বেড়ে গেছে। মার্কিন গোয়েন্দা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশে ঢাকায় এসে হোটেলে চেক ইন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের অতিথি হিসেবেই তারা চেক ইন করছেন, কিন্তু তাদের সম্পর্কে খবরাখবর নিতে গেলে দেখা যাচ্ছে তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দা বিভাগ কিংবা ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ ব্যুরোর মতো বিশেষায়িত একটা শাখার সদস্য বটে। এ ধরনের গোয়েন্দারা, যাদেরকে সরাসরিভাবেই ডিপ স্টেটের খুবই মুখ্য ভূমিকা পালনকারী হিসেবে অভিহিত করা যেতে পারে, এরা যখন ঢাকা শহরে বা বাংলাদেশে যখনই খুব ঘন ঘন আসা যাওয়া করেছেন তখনই বাংলাদেশে একটা কোনো বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে। 5ই আগস্টের আগে যেমন বাংলাদেশে মার্কিন গোয়েন্দাদের ঘন ঘন যাতায়াত দেখা গেছে, ঠিক তেমনি এ ধরনের পদাধিকারী ব্যক্তিরা ভীষণভাবে আসা যাওয়া করতেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন দূতাবাসের অতিথি হিসেবেই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবেই 2007 সালের 1/11 আগেও। এগুলোকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী বলে তাই মনে করা হচ্ছে যে কেনই বা মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এবং এই বিশেষায়িত কর্মকর্তারা যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা এবং গবেষণা শাখার কর্মকর্তা হিসেবে যাদেরকে বিশেষভাবে তৈরি করা হয়েছে, তারা কেনই বা এ সময়ে ঢাকায় আসছেন। গোয়েন্দা তথ্য মতে এই মার্কিন গোয়েন্দারা ঢাকায় আসা শুরু করেছেন দুটো কারণে। প্রথমত শেখ হাসিনা ঘোষণা দিয়ে একটা তারিখ ঘোষণা করে দিয়েছেন, একটা সময়সীমা ঘোষণা করে দিয়েছেন যে তিনি ডিসেম্বরে ঢাকা ফিরবেন, ঢাকা ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ফিরতে চান।
তিনি একা ফিরবেন না, তিনি আওয়ামী লীগের আরো নির্বাসিত নেতাদের নিয়ে ফিরবেন, যার মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল যেমন থাকতে পারেন। যে নেতারাই ফিরবেন তারা প্রত্যেকেই হত্যা মামলার আসামি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি। এবং শেখ হাসিনা বলছেন দেশেও তিনি নেতাকর্মীদের প্রস্তুত করছেন যারা আত্মগোপনে আছেন, হামলা মামলার শিকার হয়ে সাধারণ জীবনযাপন করতে পারছেন না, তারাও যাতে ওই একই দিনে এসে শেখ হাসিনার সাথে আদালতে আত্মসমর্পণ করেন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এই যে বাংলাদেশে আসা, তার সঙ্গে শেখ হাসিনার এই ঘোষণাকে সরাসরি সম্পর্কযুক্ত বলে মনে করছেন অনেকেই। কারণ তারা বলছেন একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনার নিশ্চিতভাবেই একটা যোগাযোগ স্থাপিত হয়েছে নয়াদিল্লিতে বসে। অনেক সাংবাদিক, সংবাদ মাধ্যমের সূত্রে এমন খবরও বেরিয়ে আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশেষ দূত দক্ষিণ এশিয়া বিষয়ক এবং ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত সার্জিও গোর, যিনি অত্যন্ত ঘনিষ্ঠ প্রেসিডেন্ট ট্রাম্পের, মাত্র ৩৫ বছর বয়সী এই ব্যক্তিকে যে ট্রাম্প দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত করে ভারতে পাঠিয়েছেন, তার প্রধান কারণ হিসেবেই তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকাগুলো, ভারতের পত্রপত্রিকাগুলো লিখছিল যে ট্রাম্প যাতে নিজে সরাসরি এক ফোনের দূরত্বে এমন একজনকে রেখে ভারত এবং দক্ষিণ এশিয়ার বিষয়টি দেখভাল করতে পারেন, যার সঙ্গে তার প্রতিদিন নিয়মিত যোগাযোগ আছে, সে কারণেই সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি এই সার্জিও গোরকে ট্রাম্প ভারতে নিয়োগ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে। সার্জিও গোর ট্রাম্পের এতটাই ঘনিষ্ঠ যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর ট্রাম্পের কর্মকর্তা হিসেবে সারা মার্কিন প্রশাসনে যাদেরকে নিয়োগ করা হয়েছে তার ৯০%-এরও বেশি নিয়োগ করে এসেছিলেন এই সার্জিও গোর নিজে ট্রাম্পের তরফে। এহেন সার্জিও গোরের সঙ্গে শেখ হাসিনার একটা ঘন ঘন যোগাযোগ স্থাপিত হচ্ছে দিল্লিতে বসে। সে খবরটাও বিভিন্ন সাংবাদিক সূত্রে, সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু গত কয়েক সপ্তাহে বেরিয়ে এসেছে। এবং শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগের পরিসর তৈরি করতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা রাখবেন এমন একটা প্রতিশ্রুতি, গ্রিন সিগন্যাল পেয়েই এমন একটা ঘোষণা দিয়ে দিতে পেরেছেন, যে ঘোষণায় এমনকি ভারতের নিরাপত্তা কর্মকর্তারা পর্যন্ত চমকে গেছেন। কারণ ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় আলাপ আলোচনা চলছিল আওয়ামী লীগের জন্য বাংলাদেশে পরিসর তৈরি, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কতটা জরুরি সে বিষয়ে। মে মাসে ভারতের সঙ্গে ইরান যুদ্ধকে কেন্দ্র করে একেবারে তলানিতে গিয়ে ঠেকা সম্পর্কটাকে চাঙ্গা করতে হঠাৎ করেই যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত চলে এলেন, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অঞ্চল, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে যে প্রধান ব্রিফটা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে করেছেন, সেটা হচ্ছে যে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে, এই অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত রাখতে হলে, এই অঞ্চলে ভারতকেই যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় অংশীদার বলে মনে করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে আওয়ামী লীগের যথাযথ পরিসর নিশ্চিত করার ব্যবস্থা করতেই হবে। না হলে বাংলাদেশটা একেবারে ইসলামপন্থীদের, চরমপন্থীদের দখলে চলে যাচ্ছে। এবং যে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে সক্রিয় ভূমিকা রেখেছে ২০২৪-এর জুলাই আগস্টে, তাদের নিরাপত্তা, তাদের বাণিজ্য সম্ভাবনা, তাদের ব্যবসার সম্ভাবনাও ভীষণভাবে সে পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে। কাজেই মার্কো রুবিও মে মাসে ভারত ছাড়ার আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনকে ডেকে নিয়েও কিন্তু এই ব্রিফিং জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ কিভাবে রাজনীতিতে ফিরতে পারে, শেখ হাসিনা কবে কিভাবে বাংলাদেশে ফিরতে পারেন, সেদিকে এই পরিসর তৈরিতে যেমন মার্কিন প্রশাসনের, মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় হতে হবে বাংলাদেশে, তেমনি ভারত কি চায় সে বিষয়ে নজর রাখতে হবে ব্রেন ক্রিস্টেনসেন সহ বাংলাদেশে নিযুক্ত মার্কিন প্রশাসনকেও। সে কারণেই কিন্তু ভারতের রাষ্ট্রদূত হিসেবে দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পরপরই ওই যে ট্রাম্প ঘনিষ্ঠ
দক্ষিণ এশিয়ার বিশেষ দূত সার্জিও গোর রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বলেছেন তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী এবং সেদিকে সেই সম্ভাবনার দিকেই তিনি চেয়ে আছেন। এ অবস্থায় মার্কিন গোয়েন্দারা যখন বাংলাদেশে ঘন ঘন আসা যাওয়া শুরু করেছেন, হঠাৎ করেই দলে বলে এসে হাজির হয়েছেন, ওয়েস্টিন হোটেলে চেক ইন করেছেন, তাদের পাসপোর্ট বাংলাদেশের গোয়েন্দা সংস্থার বরাতেই সংবাদ মাধ্যমের কাছে, সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং এরা প্রত্যেকেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইন্টেলিজেন্স এবং রিসার্চ উইংয়ের সদস্য। তখন বাংলাদেশের গোয়েন্দারা বলছেন এরা এসেছেন মূলত বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা যে ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন সে বিষয়ে কি ধরনের প্রতিক্রিয়া দেখানোর কথা ভাবছে, কিভাবে সে পরিসর তৈরি করা যায়, সে বিষয়ে কতটা প্রস্তুত, এসব বিষয় আঁচ করে দেখতে। এবং দ্বিতীয়ত, যদি বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল কিংবা ক্ষমতার কেন্দ্রে থাকা রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে তাদের এসব আলোচনায় তারা আঁচ করতে পারেন যে এই দলগুলো প্রস্তুত নয় কিছুতেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বা বাংলাদেশের এই কোটি কোটি মানুষের সংগঠনটিকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে বাংলাদেশের রাজনীতিতে সমাজে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, যেটা মার্কিন বাণিজ্য সম্ভাবনা থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রতি আগ্রহকে স্থিতিশীল করতেও ভূমিকা রাখবে। তাহলে এই দলটি হচ্ছে সেই দলটি যারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষে এমনকি বিকল্প খোঁজার কাজ শুরু করতে পারবেন। একটা খুব বিখ্যাত বই আছে মার্কিন গোয়েন্দা সংস্থা, মার্কিন গোয়েন্দা ব্যবস্থা কিভাবে কাজ করে সে প্রসঙ্গে। জেফ্রি রিচেলসনের লেখা ইউএস ইন্টেলিজেন্স কমিউনিটি নামের সেই বইটা পড়লে পরিষ্কার জানা যায় যে যেই কর্মকর্তারা এসে ওয়েস্টিনে একের পর এক চেক ইন করছেন, যেই কর্মকর্তারা বাংলাদেশে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগের জন্য হঠাৎ করেই ঢাকায় উপস্থিত হয়েছেন এবং যারা খুব সক্রিয় হয়ে উঠেছেন, তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দা এবং গবেষণা শাখা ইন্টেলিজেন্স এবং রিসার্চ উইংয়ের সদস্য। এই ডিপ্লোম্যাটরা, এই কূটনীতিকরা কিন্তু পররাষ্ট্র দপ্তরের অন্য কূটনীতিকদের মতো নয়। জেফ্রি রিচেলসন ইউএস ইন্টেলিজেন্স কমিউনিটি বইতে বলছেন এদেরকে উলফ ডিপ্লোম্যাট বা নেকড়ে কূটনীতিবিদ হিসেবে তৈরি করা হয়। এরা মূলত বিভিন্ন দেশে গিয়ে রেজিম চেঞ্জ, ক্ষমতার পালাবদল ঘটানো থেকে শুরু করে বিভিন্ন পক্ষের মধ্যে মিত্র তৈরি করা, মিত্র না পাওয়া গেলে এক এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের শত্রুতা তৈরি, বিভিন্ন পটভূমি তৈরিতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় বিকল্প খুঁজতে সবসময় মুখ্য ভূমিকা পালন করে বিভিন্ন দেশে। এরকম যখন একটা পরিস্থিতি, এমনকি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধি, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এসব বিভিন্ন জায়গাতেও এরা তাদের স্বার্থ রক্ষায় মিত্র তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে। বাংলাদেশে এমন একটা সময়ে তাদের আসা তাই নিশ্চিতভাবেই কোনো একটা পট পরিবর্তনের জন্য, সেটা আওয়ামী লীগের জন্য পরিসর তৈরিতেই শেষ হবে নাকি আসলে সরকার বদল ঘটিয়ে ফেলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন তাদের উদ্দেশ্য পূরণে, মানে ভারত বাংলাদেশে যা চায় সে বিষয়টাতে মার্কিন যুক্তরাষ্ট্র নজর দেবে, তাদের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ভারতের নেতৃত্বে, ভারতকেই সবচেয়ে বড় কৌশলগত অংশীদার হিসেবে স্বীকার করে নিয়ে তারা আরো নিরাপদ করবে। এই স্ট্র্যাটেজিতে চলে তারা এখানে ভারতের এক রকমের চাওয়া মতো কিংবা বাংলাদেশকে ইসলামপন্থীদের হাত থেকে রক্ষা করতে, চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে রক্ষা করে এখানে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আনতে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসরেই তাদের অ্যাসাইনমেন্ট শেষ হবে নাকি তাদেরকে বিকল্প খুঁজতে হবে, সেটা মাত্র খতিয়ে দেখতে বাংলাদেশে মার্কিন গোয়েন্দাদের আনাগোনা বেড়েছে। তবে শেষ পর্যন্ত তাদের কি করতে হতে পারে, কতদূর যেতে হতে পারে, কোথায়, কখন, কিভাবে তারা বিকল্প খুঁজে পান, সেসব বলা মুশকিল। তবে মার্কিন গোয়েন্দাদের এই আনাগোনা এর আগে যতবার বাংলাদেশে ঘটেছে, কোনোবারই পরিস্থিতিটা ঠিক যেমন ছিল তেমন থেকে যায়নি বা তেমনভাবে রক্ষা করা সম্ভব হয়নি বলেই বাংলাদেশের গোয়েন্দারা জানাচ্ছেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর নানান ধরনের আলোচনা হচ্ছে। সে আলোচনার একটি বিষয় হলো, যদিও অনেক যদি এবং কিন্তুর উপর শেখ হাসিনার ফেরার বিষয়টি নির্ভর করছে, তারপরও তিনি যদি ফেরেন তারপর কি হবে? শেখ হাসিনা যদি ফিরেন তিনি কি গ্রেপ্তার হবেন? তাকে কি জেলে যেতে হবে? তিনি কি জামিন পাবেন? এমন নানান প্রশ্ন, নানান আলোচনা উঠে আসছে। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 5টি মামলায় ইতিমধ্যে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে 650-রও বেশি মামলা আছে। আইসিটির চিফ প্রসিকিউটর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও নির্দিষ্ট আইনের বিধান অনুসারে শেখ হাসিনা ফিরলে গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তার জামিনেরও কোনো দরকার হবে না। প্রশ্ন হলো, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির জামিন না চেয়েও কিভাবে কারাগারের বাইরে থাকবেন? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেখ হাসিনার জন্য আইনের এই ফাঁকটি দেখিয়ে দিয়ে গেছে ইউনূসের সরকার। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে গণহত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামে প্রসিদ্ধ, পলাতক থাকা অবস্থায় তার ফাঁসির রায় হয়েছিল 2013 সালে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পলাতক থাকা অবস্থায় বাচ্চু রাজাকার 2025 সালে সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালের 22 অক্টোবর তার শাস্তি 1 বছরের জন্য স্থগিত করে একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করেছিল। এমনকি 2026 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ দীর্ঘ 13 বছরের পলাতক জীবনের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনও চাননি। তারপরও তাকে এক মুহূর্তের জন্য জেলে যেতে হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুসারে সরকার যে কারো যে কোনো ধরনের শাস্তি স্থগিত করতে পারে, যেটি ঘটেছিল বাচ্চু রাজাকারের ক্ষেত্রে। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত 3 জন আসামির শাস্তি চূড়ান্ত আপিলে বাতিল হওয়ার পর তারা যে এখন সংসদ সদস্য, সে নজিরও বাংলাদেশে আছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির আদেশ কিংবা সরকারের সিদ্ধান্তের অর্থ হলো শীর্ষ মহলে রাজনৈতিক সমঝোতা। প্রশ্ন হলো, শেখ হাসিনার ক্ষেত্রে কি কোনো রাজনৈতিক সমঝোতা হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বরে দলের সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তার এমন বক্তব্যের পর সরকার থেকে শুরু করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 12 জুলাই বলেছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড থাকায় এবং আইনের বিধান অনুযায়ী আপিলের জন্য নির্ধারিত 30 দিন পার হয়ে যাওয়ায় তার পক্ষে নিজে নিজে ফিরে এসে আত্মসমর্পণের সুযোগ নেই। তাকে সরকার গ্রেপ্তার করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। 13 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, তিনি যদি আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তাকে জেলে যেতে হবে এবং সেই আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণ করতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোথায় এবং কিভাবে একজন আসামি আত্মসমর্পণ করবেন সেটি তার নিজস্ব বিষয়, সেটি আমাদের ব্যাপার নাই। যেখানে আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমে জেলে যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিবৃতির বিষয়ে সরকারের কোনো কিছু বিবেচনা করার নেই। তবে গত 2 দিন ধরে সরকার পক্ষের লোকজন শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার সত্ত্বেও শেখ হাসিনা গ্রেপ্তার নাও হতে পারেন, এমনকি তাকে জামিনও চাইতে হবে না। ফাঁসির দণ্ডপ্রাপ্তকে কিভাবে জেলের বাইরে রাখতে হয় সেটির নজির ইউনূসের অন্তর্বর্তী সরকার তৈরি করে গিয়েছে।
উদাহরণ হিসেবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথমে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আবুল কালাম আজাদের কথা তুলে ধরেছেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর 71-এর যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। সেই বিচার শুরুর পর প্রথম রায় 2013 সালের 21শে জানুয়ারি জামাত ইসলামের সাবেক রুকন আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে আল বদর ও রাজাকার বাহিনীর অন্যতম শীর্ষ নেতা হিসেবে তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে সেই রায় দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে 7টিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এটি ছিল ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের ইতিহাসে প্রথম রায় এবং একই সাথে প্রথম অনুপস্থিতিতে দেওয়া রায়। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে না ফিরে তার শাস্তি স্থগিতের আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 2025 সালের 8 জুলাই তিনি তার সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 2 শাখা 2025 সালের 22 অক্টোবর একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনে আবুল কালাম আজাদের ফাঁসির সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছিল। প্রজ্ঞাপনের শর্ত ছিল তাকে অবিলম্বে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে হবে, যাতে তিনি কারাগারে না গিয়ে তার আইনি ডিফেন্স প্রস্তুত করতে পারেন। 2026 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে রাজি হন। ওই দিন আদালত বেশ চমকপ্রদ বক্তব্য দিয়েছিলেন। ওই দিনের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আবুল কালাম আজাদ ঠিক 13 বছর পর আত্মসমর্পণ করলে তিনি যেমন আছেন তেমন থাকার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আদেশের ফলে তাকে কারাগারে যেতে হচ্ছে না, তিনি মুক্তই থাকছেন। আবুল কালাম আজাদের আত্মসমর্পণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রথম আলোর খবরে বলা হয়েছিল, ট্রাইব্যুনাল প্রথমে সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ আবেদন মঞ্জুর করেন। তাকে প্রয়োজনীয় নথিপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে বলেও জানানো হয়। একই সঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তখন আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামির সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। তখন ট্রাইব্যুনাল বলেন, সরকারের সাজা স্থগিত করার এখতিয়ার নেই, রাষ্ট্রপতি ও আপিল বিভাগ সাজা স্থগিত করতে পারেন। এরপর পুনরায় আদেশ দেন ট্রাইব্যুনাল। সেই আদেশে ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপতির আদেশ অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবুল কালাম আজাদের সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। এই অবস্থায় আসামিকে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা হবে। একই সঙ্গে যতক্ষণ না আপিল বিভাগ যথাযথ আদেশ দেন ততক্ষণ আবুল কালাম আজাদ যেমন আছেন তেমনই থাকবেন। এই শুনানির শেষের দিকে ট্রাইব্যুনাল স্পষ্টভাবে রুলিং দেন, এটি কোনো প্রচলিত জামিন নয় এবং আদালত কোনো জামিন দেয়নি। এটি মূলত সংবিধানের 49 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতার প্রতি বিচার বিভাগের সম্মান প্রদর্শন। এরপর আবুল কালাম আজাদ কোনো পুলিশি হেফাজত ছাড়াই সশরীরে একটি ব্যক্তিগত গাড়িতে করে ট্রাইব্যুনাল ত্যাগ করেন। অবশ্য আসামি পক্ষের আইনজীবী মশিউর আলম তখন বলেছিলেন, তারা জামিন চাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আবুল কালাম আজাদের ক্ষেত্রে যে আইনি মেকানিজম বা পন্থায় ফাঁসির রায় স্থগিত করা হয়েছে তার মূলে আছে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারার ক্ষমতার সূক্ষ্ম ও কৌশলগত প্রয়োগ। বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো সাজা মওকুফ, স্থগিত, হ্রাস বা পরিবর্তন করার একক এবং পরম ক্ষমতা দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত বিস্তৃত এবং এর উপর আদালতের কোনো সরাসরি আইনি একচ্ছত্র নিয়ন্ত্রণ বা জুডিশিয়াল রিভিউ সাধারণত খাটে না। আবার ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারা অনুযায়ী সরকার কোনো শর্ত ছাড়া বা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তির সাজা সাময়িকভাবে স্থগিত বা হ্রাস করতে পারে। 401 ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো ব্যক্তি সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে তবে তা আইনত বৈধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আবুল কালাম আজাদের ক্ষেত্রে বিষয়টি ছিল পুরোপুরি তখনকার সরকারের ইচ্ছে অনুযায়ী। কারণ 24-এর 5ই আগস্ট পর্যন্ত দণ্ডপ্রাপ্ত 38 জন যুদ্ধাপরাধী পলাতক ছিল। এর মধ্যে শুধু আজাদই ফেরত এসেছেন।
আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন, সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সাজা স্থগিতের ক্ষমতা দেওয়া হলেও 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার ক্ষমার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট ক্যাবিনেটের সুপারিশের বাইরে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না, যার অর্থ হলো মূলত সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং নির্বাহী বিভাগের ইতিবাচক সুপারিশই রাষ্ট্রপতির এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, শেখ হাসিনা কিংবা অন্য যাদের বিরুদ্ধে আইসিটি এরই মধ্যে ফাঁসির রায় দিয়েছে তাদের ফেরা এবং ফেরার পর কি ব্যবস্থা গ্রহণ করা হবে এসব কিছু রাজনৈতিক সমঝোতার উপর নির্ভর করছে। সেক্ষেত্রে আবুল কালাম আজাদের কেসটি সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো একটি প্রেসিডেন্স হিসেবে কাজ করবে। যদি রাষ্ট্রপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন, তবে দেশের কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার বা তার ফাঁসি কার্যকর করতে পারবে না, এমনকি তাকে জামিনও চাইতে হবে না। আবুল কালাম আজাদের মামলার আদেশে ট্রাইব্যুনাল বলেছিলেন, সাজা স্থগিত থাকার কারণে আসামিকে কারাগারে পাঠানো যাবে না। তিনি সম্পূর্ণ মুক্ত অবস্থায় মামলার সমস্ত দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করে আপিল বিভাগের কাছে আপিল দায়েরের প্রস্তুতি নিতে পারবেন। আইনজীবীরা বলছেন, আবুল কালাম আজাদের কেসটি আইনের চোখে বৈষম্যহীন আচরণ বা ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার দ্য ল হিসেবে শেখ হাসিনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইসিটির চিফ প্রসিকিউটর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের যে কথা বলছেন সেটি এখনো পর্যন্ত রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন। আবার আইসিটির পক্ষ থেকে বলা হচ্ছে, আপিলের জন্য নির্ধারিত 30 দিনের সময়সীমা পার হয়ে যাওয়ায় শেখ হাসিনার পক্ষে আপিলের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে ট্রাইব্যুনালের কর্মকর্তারা বিশেষ আইনের ক্ষেত্রে 1908 সালের তামাদি আইনের 5 নম্বর ধারা বা বিলম্ব মার্জনার সাধারণ আইনি সুযোগ সম্পূর্ণ অনুপস্থিত বলে মত দিয়ে থাকেন। আইনজীবীরা মনে করেন এটিও পুরোপুরি ঠিক নয়। সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে কোনো মামলার সম্পূর্ণ ন্যায় বিচার বা কমপ্লিট জাস্টিস নিশ্চিত হওয়ার জন্য যে কোনো আদেশ বা নির্দেশনা দেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। আপিল বিভাগ যদি মনে করে যে ন্যায় বিচারের স্বার্থে বিলম্ব মওকুফ করা প্রয়োজন, তবে তারা যে কোনো সময়সীমা অতিক্রম করা আপিল গ্রহণ করতে পারে। আবার যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো বড় মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের আদেশ রাতারাতি 24-এর 5ই আগস্টের পর পাল্টে যেতে দেখা গেছে। 3টি ক্ষেত্রে রিভিউ আপিলে আগের রায় বাতিল হয়ে গেছে। এরকম 3 জন গত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই কারণে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। তবে এই বিষয়ে আগের প্রেসিডেন্স বা দৃষ্টান্ত থাকায় সরকারের জন্য কাজটা অনেক সহজ হয়ে গেছে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।